আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট রিবনটা শেষ করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফ রিবনটা শেষ করার চেষ্টা করব। তো আমি আগে থেকেই অলরেডি একটা ক্লাস 3 নামে ফাইল তৈরি করে নিয়েছি। তো আপনারা আশা করছি এইগুলো পারবেন। তো ক্লাস 3 নামে একটা ফাইল তৈরি করে দেন হচ্ছে এর মধ্যে আমি বেশ কিছু কন্টেন্টও লিখে রাখছি যাতে আমার সময়টা বেঁচে যায়। তো যাই হোক, আমরা হচ্ছে আজকে প্যারাগ্রাফ রিবনের যে টুলসগুলো ছিল এই টুলসগুলো সম্পর্কে আমরা জানবো। তো প্রথমত রয়েছে বুলেটস। তো আমরা হচ্ছে বুলেটসটা আগে শিখে নিই। বুলেটসটা হচ্ছে কোনো কিছুকে আমরা যদি লিস্ট আকারে শো করাতে চাই কোনো চিহ্ন দ্বারা, তাহলে আমরা হচ্ছে বুলেটসটা ব্যবহার করব। তো প্রথমত হচ্ছে যেগুলোর উপর আমরা বুলেটস ব্যবহার করব, যে লিস্ট আইটেমগুলোর উপর আমরা বুলেটস অ্যাপ্লাই করব, সেগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম। দেন সিলেক্ট করার পর এখান থেকে রয়েছে দেখেন বুলেটস। এই বুলেটসের পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে অ্যারোতে যাব। যাওয়ার পর আমরা যে চিহ্ন দিয়ে লিস্ট আকারে শো করাতে চাই এখান থেকে সেই চিহ্ন দিয়ে আমরা এখান থেকে লিস্ট আকারে শো করাবো। এখানে দেখেন বিভিন্ন টাইপের বুলেটসের আইকন রয়েছে। আমরা যে আইকন দিব সেই আইকন দ্বারা এটা লিস্ট আকারে শো হয়ে যাবে। তো আমরা যদি বুলেটসটা বাদ দিতে চাই তো এখান থেকে নান করে দিলে আমাদের বুলেটসটা বাদ হয়ে যাবে। তারপর রয়েছে নাম্বারিং। আমরা যদি কোনো কিছুকে নাম্বার দ্বারা লিস্ট আকারে শো করাতে চাই তাহলে হচ্ছে এখান থেকে আমরা নাম্বারিংটা ইউজ করব। এখানে দেখুন রয়েছে নাম্বারিং, সবগুলোকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা নাম্বারিংয়ে ক্লিক করলে আমাদের এটা হচ্ছে নাম্বার দ্বারা লিস্ট আকারে শো হবে। তো সাপোজ মনে করেন আমি নাম্বার না, আমরা হচ্ছে এ বি সি দিয়ে করতে চাই। এখানে বিভিন্ন ধরনের রোমান সংখ্যা আছে, আমরা যেটা দিয়ে করতে চাই সেই বিষয়টার উপরে আর কি এটা নাম্বারিং হয়ে যাবে। তো নর্মালি হচ্ছে আমরা 1 2 3 এইটা রাখলাম। এখন রাখার পর দেখেন আমি চাচ্ছি মনে করেন এটা 11 থেকে শুরু হোক লিস্টটা। তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, এখানে যে অ্যারো বাটনে ক্লিক করতে পারি। ক্লিক করে এখানে রয়েছে দেখেন সেট নাম্বারিং ভ্যালু, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যদি এখানে 11 করে দিই, এই যে দেখেন রয়েছে সেট ভ্যালু টু, এখান থেকে যদি আমরা 11 করে দিই তাহলে কি হবে দেখেন এটা 11 থেকে স্টার্ট হয়ে গেল। তো আমরা যদি এই নাম্বারিংটা বাদ দিতে চাই এখান থেকে নানে ক্লিক করব। আচ্ছা, তো এরপর রয়েছে মাল্টি লেভেল লিস্ট। আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। মাল্টি লেভেল লিস্ট মানে কি একাধিক লেভেল দ্বারা লিস্ট আকারে শো করানো। তো আমরা যদি এইটাকে মাল্টি লেভেল লিস্ট করতে চাই তাহলে দেখেন এখানে রয়েছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্টে আসার পর এখান থেকে মাল্টি লেভেল লিস্টের যে কোনো একটা ফরম্যাট আমাদের চুজ করতে হবে। তো আমি মনে করেন যে এইটাকে সিলেক্ট করছি, এর উপর ক্লিক করছি, তাহলে মাল্টি লেভেল লিস্টের একটা ফরম্যাট আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তো এখন দেখেন আমরা চাচ্ছি যে ঢাকা বিভাগের যে জেলাগুলো, এই জেলাগুলো ঢাকার সাব লিস্টে থাকবে। তো সেক্ষেত্রে আমার আবার এই মাল্টি লেভেল লিস্টে যেতে হবে। যাওয়ার পর চেঞ্জ লিস্ট লেভেল, এখান থেকে যদি আমরা করি তাহলে দেখেন এই ঢাকা বিভাগের জেলাগুলো তার সাব লিস্টে এ বি সি এইভাবে চলে আসছে। আমরা যদি চাই যে খুলনা বিভাগের যে জেলাগুলো আছে সেইগুলোকে খুলনার সাব লিস্টে পাঠাতে, তাহলে যেগুলোকে আমরা সাব লিস্টে পাঠাবো সেগুলোকে আগে সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করার পর এখানে রয়েছে দেখেন মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্টে আসার পর চেঞ্জ লিস্ট লেভেল। দেন এখান থেকে যদি আমরা এই যে লেভেল 2 এর যে এ বি সি এটা করে দিই তাহলে দেখেন আমার খুলনা বিভাগের সাব লিস্টে এর জেলাগুলো চলে আসছে। মূলত এই কাজটা করার জন্যই আমাদের এখানে মাল্টি লেভেল লিস্টটা ব্যবহার করা হয়। তো আমি মাল্টি লেভেল লিস্টটা বাদ দিয়ে দিব। এখান থেকে সিলেক্ট করে এখান থেকে নান করে দিই, তাহলে আমার এই মাল্টি লেভেল লিস্টটা বাদ হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন আমাদের ইনডেন্টেশনটা সরে আসছে। তো এগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইনডেন্ট, এখানে দেখেন রয়েছে ডিক্রিস ইনডেন্ট, এখানে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমরা একটু ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিস ইনডেন্টটা দেখি। তো অলরেডি আমরা হচ্ছে মাল্টি লেভেল লিস্টের একটা প্রবলেম সলভ করার জন্য ডিক্রিস ইনডেন্ট দেখেছি। তো তারপরে আমরা আরেকটু রিভিশন দিই। তো আমি চাচ্ছি যে এই লেখাগুলোকে একবারে মানে একসাথে সরিয়ে নিয়ে যেতে ডান দিকে, তাহলে আমরা এখান থেকে এই লেখাগুলোকে সিলেক্ট করে ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করতে পারি। তাহলে দেখেন লেখাগুলো একসাথে সরে যাচ্ছে, ইনডেন্টটা সরে যাচ্ছে। তো আমরা যদি আবার ক্লিক করি তাহলে দেখেন এখানে আরও ইনক্রিজ ইনডেন্ট হচ্ছে। আর আমরা যদি ডিক্রিজ ইনডেন্ট করতে চাই তাহলে দেখেন এই যে এখানে রয়েছে ডিক্রিজ ইনডেন্ট, এটা করলে কি হবে, এটা হচ্ছে লেফট সাইডে আবার সরে আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর রয়েছে শর্ট। শর্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসকেন্ডিং আর একটা হচ্ছে ডিসকেন্ডিং। অ্যাসকেন্ডিং মানে কি হচ্ছে যে শব্দগুলো এ দিয়ে শুরু সেগুলো সবার আগে থাকবে, তারপর বি, তারপর সি, এই অর্ডার অনুযায়ী আসলে থাকবে। তো এখন দেখেন আমরা এই লেখাগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি শর্টে যাই, শর্টে যাওয়ার পর যদি আমরা অ্যাসকেন্ডিং থাকা অবস্থায় যদি
ওকেতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের আসলে এ দিয়ে এখানে কোনো শব্দ নাই, এ দিয়ে শুরু, বি দিয়ে শুরু এরকম একটা শব্দ আছে, সেটা সবার উপরে আসলো, তারপর সি, তারপর ডি, এইভাবে অর্ডার অনুযায়ী এ থেকে জেডের দিকে যাবে। আর ডিসকেন্ডিং ঠিক তার উল্টা, এখান থেকে আমরা যদি শর্টে গিয়ে ডিসকেন্ডিং করি তাহলে দেখেন হচ্ছে আমাদের জেড থেকে এর দিকে যাবে, তো আমাদের শেষের দিক থেকে শুরুর দিকে যাবে। তো আমরা এটাকে অ্যাসকেন্ডিং অর্ডারে রাখি। তো শো হাইট, এখানে শো হাইটটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে রয়েছে দেখেন অ্যালাইনমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ডে মনে রাখবেন টেক্সট অ্যালাইনমেন্ট 4 প্রকার, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে জাস্টিফাই। তো আমাদের লেখাগুলো দেখেন বাম সাইড থেকে ঠিক আছে, লেফট অ্যালাইনমেন্টে আছে। আমরা যদি এটাকে সেন্টার করতে চাই তাহলে আমরা এখান থেকে সেন্টারে ক্লিক করে সেন্টার করতে পারি। আমরা যদি এই লেখাগুলোকে রাইট সাইডে নিয়ে আসতে চাই তাহলে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করেও এটা করতে পারি। তো আমরা হচ্ছে এটাকে আবার লেফট অ্যালাইনমেন্টে নিয়ে যাই, এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা যদি লেফটে ক্লিক করি তাহলে আমাদের এই লেখাগুলো লেফট অ্যালাইনমেন্টে আসছে। তো এটা শর্টকাট কমান্ড আছে, আমরা যদি এটা রাইটে নিয়ে যেতে চাই তাহলে কন্ট্রোল আর দিলে দেখেন রাইট সাইডে চলে যাবে। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিই তাহলে আমাদের লেখাগুলোর অ্যালাইনমেন্ট সেন্টারে আসবে। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এল দিই তাহলে আমাদের লেখাগুলোর অ্যালাইনমেন্ট লেফট সাইডে চলে আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমরা এখন জাস্টিফাইটা এখনও দেখিনি। তো জাস্টিফাই দেখার জন্য আমরা হচ্ছে এখানে দেখেন আমাদের একটা প্যারাগ্রাফ লিখে রাখছি। এই প্যারাগ্রাফের লেফট সাইড থেকে অ্যালাইনমেন্টটা ঠিক আছে, কিন্তু রাইট সাইড থেকে অ্যালাইনমেন্টটা ঠিক নাই। তো আমি যদি চাই যে দুইটা সাইড থেকে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে তাহলে আমরা হচ্ছে এখান থেকে জাস্টিফাইটাকে ব্যবহার করব। জাস্টিফাই মানে কি দুই পাশ থেকেই সমান রাখবে, দেখেন এই সাইড থেকেও সমান, এই সাইড থেকেও সমান, এটা হচ্ছে জাস্টিফাই। তারপর রয়েছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং মানে হচ্ছে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব। তো আমরা যদি এই লেখাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখান থেকে লাইন স্পেসিংয়ে যাই, লাইন স্পেসিংয়ে যাওয়ার পর এখানে 1.15 আছে, আমরা যদি 2.0 করি তাহলে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব 2.0 হয়ে গেল। তো এখান থেকে আমরা এইভাবে দিতে পারি, অথবা আমরা চাইলে এখানে গিয়ে লাইন স্পেসিং অপশনে যেতে পারি। লাইন স্পেসিং অপশনে গিয়ে এখান থেকেও আমরা এই যে লাইন স্পেসিংয়ের এখান থেকে আমরা আরও কম বেশি করে দিতে পারি, তাহলে দেখেন দূরত্বটা অনেক বেশি হয়ে যাবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আনডু করে দিচ্ছি, আমি ডিফল্টভাবে 1.15ই রাখি। ওকে, তো আমি এই প্যারাগ্রাফটাকে একটু কপি পেস্ট করি। আপনারা অলরেডি কপি পেস্ট কীভাবে করতে হয় সেটা জানেন। তো আমি এটাকে পরের পেজে নিয়ে চলে যাই। তো এখন দেখেন এইটা আমার একটা প্যারাগ্রাফ, এইটা আমার একটা প্যারাগ্রাফ। তো আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফের পরে দেখেন একটা স্পেস রয়েছে, যার কারণে এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফের একটা দূরত্ব বেশি রয়েছে। তো আমি চাইলে এটাকেও কন্ট্রোল করতে পারবো। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে ক্লিক করলে দেখেন এবার একটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফের যে দূরত্ব আছে সেটা রিমুভ হয়ে গেল, অর্থাৎ এই প্যারাগ্রাফের পরে যে হচ্ছে স্পেসটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। আমরা যদি অ্যাড করতে চাই এখান থেকে গিয়ে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো তারপর রয়েছে দেখেন শ্যাডিং কালার। শ্যাডিং কালার, আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাই এই প্যারাগ্রাফে তাহলে আমাকে শ্যাডিং কালার ব্যবহার করতে হবে। প্রথম কাজ কি, আমাদের এটাকে সিলেক্ট করা। সিলেক্ট করার পর এখানে রয়েছে দেখেন শ্যাডিং, আমরা হচ্ছে এই অ্যারোতে যাব। অ্যারোতে যাওয়ার পর আমরা যেই কালার দিয়ে শ্যাডিং দিতে চাই সেই কালারের উপর ক্লিক করলে এই লেখাটা শ্যাডিং হয়ে যাবে। আমি যদি এই শ্যাডিংটা বাদ দিতে চাই তাহলে আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই অ্যারোতে যাব, যাওয়ার পর নো কালার করে দিলে এটা হচ্ছে শ্যাডিং থেকে বাদ হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার রয়েছে বর্ডার। বর্ডার মানে বাউন্ডারি, আমরা যদি চাই এটা চারিদিক দিয়ে বাউন্ডারি দিতে তাহলে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখানে রয়েছে দেখেন বর্ডার, বর্ডারের পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে অ্যারোতে যাওয়ার পর আমরা যদি অল বর্ডার করি তাহলে দেখেন এর চারিদিক দিয়ে একটা বর্ডার চলে আসবে। এই বর্ডারটা যদি বাদ দিতে চাই এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা যদি নো বর্ডার করে দিই তাহলে বর্ডারটা একবারে বাদ হয়ে যাবে। আমরা যদি শুধু এর বাম সাইডে বর্ডার দিতে চাই তাহলে এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা বর্ডারে যাব, শুধু লেফট বর্ডারটা ইনেবল করে দেবো, তাহলে দেখেন এর বাম সাইড দিয়েই শুধু বর্ডারটা আসছে। তো এই বর্ডারটা আবার বাদ দিতে চাইলে এখানে যাব, যাওয়ার পর লেফট বর্ডারটা তুলে দিলে এই বাম সাইড থেকে বর্ডারটা উঠে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। প্যারাগ্রাফ যে রিবন ছিল আমাদের, প্যারাগ্রাফ রিবনের যে টুলসগুলো ছিল সেগুলো নিয়ে আশা করছি আপনাদের কোনো প্রবলেম নাই।
তো আমরা হচ্ছে এই টুলসটা এখনও শিখিনি, শো হাইট। তো শো হাইটটা কি আমার ডকুমেন্টে হিডেন কোনো কিছুকে শো করাই। আমরা যদি শো হাইটে ক্লিক করি, দেখেন এখানে আমাদের একটা করে লাইন ছিল, তো নর্মালি আমরা বুঝতে পারছিলাম না। তো এখানে শো হাইটে ক্লিক করলে কি হচ্ছে, এই জিনিসগুলো আমাদের শো করছে। এছাড়াও আমাদের ডকুমেন্টে যদি কোনো কিছু হিডেন থাকে তাহলেও শো হাইডের মাধ্যমে এটা দেখা যায়। সাপোজ আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফন্টের পাশে যে অ্যারো চিহ্ন আছে এখানে যাচ্ছি, যাওয়ার পর দেখেন এগুলোকে যদি আমি হাইড করে রাখতে চাই তাহলে হিডেনে ক্লিক করলে আমার দেখেন ওই একটা প্যারাগ্রাফ আমার হিডেন হয়ে গেছে। এখন ওইটাকে সাপোজ আমি আনহাইড করব, কিন্তু আনহাইড করব কিভাবে, আমাদের তো এটা শোই করছে না। কিন্তু আমরা যদি এখান থেকে শো হাইডে ক্লিক করি তাহলে আমাদের ওই হিডেন হওয়া দেখেন প্যারাগ্রাফটা চলে আসছে। তো এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এবার এখানে গিয়ে আমরা কি করব, হিডেনটা তুলে দিব, দেন ওকেতে ক্লিক করব। এবার যদি শো হাইটটাকে তুলে দিই তাহলে দেখেন এটা ঠিকঠাকভাবে কাজ করছে। তো এখানে বেশ কিছু স্টাইল আছে, আমরা যদি কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাই এটা করব। তো আপাতত আমি এখানে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাচ্ছি না। এখানে আর গুরুত্বপূর্ণ দুইটা টুলস আছে, সেটা হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেস। ফাইন্ড মানে কি, কোনো কিছুকে খোঁজা। যদি আমরা আমাদের এই ডকুমেন্ট থেকে কোনো কিছুকে খুঁজতে চাই তাহলে আমরা ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পর এই পাশে দেখেন আমরা একটা ইনপুট পাচ্ছি, এখান থেকে আমরা যাকে খুঁজতে চাচ্ছি সেটা জাস্ট লিখব। সাপোজ আমি টি লিখতে চাচ্ছি। তো দেখেন টি লেখার পর যে এখানে এই ডকুমেন্টে যত জায়গায় আমার টি লেখা আছে সবগুলো টি হাইলাইট হয়ে গেল। তো নর্মালি হচ্ছে আমরা এইভাবে পড়ে পড়ে খুঁজাচ্ছি, আমরা ফাইন্ডের মাধ্যমে খুব সহজেই এই শব্দগুলো, নির্দিষ্ট কোনো শব্দ কিংবা সেন্টেন্সকে খুব সহজেই খুঁজতে পারি। তো আমরা এটাকে হচ্ছে ক্লোজ করে দিই। ওকে। তো তারপর রয়েছে রিপ্লেস। রিপ্লেস মানে পরিবর্তন। আমি চাচ্ছি আমার এই ডকুমেন্টে যত জায়গায় টি লেখা আছে সবগুলো টি পরিবর্তিত হয়ে কফি হয়ে যাক। তো সেক্ষেত্রে আমাকে রিপ্লেস করতে হবে। এই টুলসটা ছাড়া আমার কি করা লাগতো, একটা টিকে খুঁজে খুঁজে তারপর পরিবর্তন করা লাগতো, কিন্তু এই টুলসের মাধ্যমে আমি খুব সহজে এটা করতে পারবো। তো এটা করার জন্য আমরা হচ্ছে রিপ্লেসে যাই। রিপ্লেসে যাওয়ার পর আপনি কাকে রিপ্লেস করতে চান সেটা হচ্ছে ফাইন্ড হোয়াটের মধ্যে দিবেন। দেন রিপ্লেস হয়ে কী হবে সেটা হচ্ছে আমরা রিপ্লেস উইথ এর জন্য যে ইনপুটটা আছে এখানে দেব। সাপোজ টিটা চেঞ্জ হয়ে যাবে এখানে COFF কফি। এবার যদি আমরা রিপ্লেস অলে ক্লিক করি তাহলে দেখেন যত জায়গায় আমার টি লেখা ছিল সব জায়গায় টি চেঞ্জ হয়ে কি হয়েছে, কফি হয়ে গেছে। এখানে কোথাও আর টি খুঁজে পাবো না, আমরা সব জায়গায় টি এর জায়গায় কি হচ্ছে, কফি হয়ে যাচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর আরেকটা টুলস রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট। তো আমরা হচ্ছে সিলেক্টে গিয়ে যদি আমরা সিলেক্ট অল করি তাহলে আমার এই ডকুমেন্টের সব কিছু একসাথে সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমরা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এতে প্রেস করেও আমরা করতে পারি। তো আমাদের মোটামুটি হোম মেনুর সবগুলো টুলসই আমরা কমপ্লিট করছি। এখানে যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এগুলো হচ্ছে আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন, প্লাস কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে এগুলো আপনারা করবেন। অবশ্যই কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো মনে রাখবেন, কারণ দ্রুত কাজ করার জন্য কিবোর্ড শর্টকাট কমান্ডের বিকল্প নাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।